বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, তাই পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল। গভীর রাতে অচেনা একটি শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটি পাশের ঘর থেকে আসছিল। কি যেন চাপা স্বরে কাঁদছে। আমি বিছানায় উঠে বসলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। নবীন ছেলেটি আসার পর থেকে এমন অদ্ভুত ঘটনা আগে কখনো ঘটেনি। ও তো খুব শান্ত, নিজের মনেই থাকে। তাহলে আজ রাতে এমন কি হলো যে ও এভাবে কাঁদছে? আমি কয়েক মুহূর্ত ভাবলাম ওর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ঠিক হবে কিনা, কিন্তু মন মানল না। পা টিপে টিপে ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কান পেতে শুনতেই কান্নার আওয়াজটা আরও স্পষ্ট হলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আলতো করে দরজায় টোকা দিয়ে ফিসফিস করে ডাকলাম, নবীন, দরজাটা একটু খোলো, সব ঠিক আছে তো? ভেতর থেকে কোনো সাড়া এলো না, শুধু কান্নার শব্দটা হঠাৎ থেমে গেল। আমার চিন্তা আরও বেড়ে গেল। আমার নাম মধুরিকা, বয়স মাত্র 25। এই বয়সেই লোকে আমাকে বিধবা বলে ডাকে। বছর 3 আগে একটি বাইক দুর্ঘটনায় আমার স্বামী অরুণকে হারানোর পর থেকে এই বিশাল বাড়িটাতে আমি একা। শ্বশুর শাশুড়ি অরুণের মৃত্যুর 6 মাসের মাথায় তীর্থ করতে গিয়ে আর ফেরেননি, সেখানেই দেহ রেখেছেন। আমার বাপের বাড়িতেও কেউ নেই, তাই এই বাড়িটাই আমার একমাত্র আশ্রয়। অরুণের রেখে যাওয়া সামান্য কিছু জমানো টাকা আর আমার ছোট একটা টিউশনি দিয়েই চলতো, কিন্তু দিন দিন একা থাকাটা অসহ্য হয়ে উঠছিল। এই নিঃসঙ্গতা আর আর্থিক সংকট কাটাতেই বাড়ির নিচতলার একটি ঘর ভাড়া দেবার সিদ্ধান্ত নিলাম। এইভাবেই জীবনে এলো নবীন। গ্রামের একটি গরিব ঘরের ছেলে শহরের নামকরা কলেজে ভর্তি হয়েছে। ওর চোখে মুখে একটি অদ্ভুত সরলতা। প্রথম দিন যখন ওর বাবা মাকে নিয়ে বাড়ি দেখতে এসেছিল, তখন একবারও আমার দিকে চোখ তুলে তাকায়নি। ওর বাবা হাত জোড় করে বলেছিলেন, মা, আমার ছেলেটা খুব ভালো, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না, আপনি শুধু একটু ওকে দেখবেন। আমি বলেছিলাম, চিন্তা করবেন না, ও আমার বাড়িতে নিজের ছেলের মতোই থাকবে। নবীন আসার পর প্রথম কয়েক সপ্তাহ প্রায় কথাই হয়নি আমাদের মধ্যে। ও সকালে কলেজে যেত, বিকেলে ফিরে নিজের ঘরে ঢুকে পড়ত। রাতে হয়তো রান্নাঘর থেকে নিজের খাবারটা নিয়ে নিঃশব্দে খেয়ে নিত। আমি চেষ্টা করতাম ওর সাথে কথা বলার, কিন্তু ও সবসময় কেমন যেন একটি অদৃশ্য দেওয়াল তুলে রাখত। ওর এই দূরত্বটা আমাকে কষ্ট দিলেও আমি কিছু বলিনি। ভাবতাম হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগছে। একদিন সন্ধ্যায় তুমুল বৃষ্টি নেমেছিল। আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ দেখি নবীন বৃষ্টিতে কাক ভেজা হয়ে কেঁপে কেঁপে বাড়ি ফিরছে। ওর দিকে তাকিয়ে আমার মায়া হলো। আমি তাড়াতাড়ি ওকে ভেতরে ডেকে বললাম, এ কি অবস্থা করেছো? যাও তাড়াতাড়ি কাপড় পাল্টে এসো, আমি চা করে দিচ্ছি। ও মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। আমি ওর জন্য আদা দিয়ে গরম চা আর 2টো বিস্কুট নিয়ে ওর ঘরের দরজায় দাঁড়ালাম। ও দরজা খুলতেই আমি চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিলাম। ও ইতস্তত করে কাপটা হাতে নিল। আমি বললাম, বৃষ্টিতে আর বাইরে বেরো না, রাতের খাবার আমিই তোমার ঘরে দিয়ে যাব। সে রাতে প্রথমবার ও আমার দিকে তাকিয়ে হালকা করে হেসেছিল। সেই হাসিটা আমার বুকের ভেতরের সব শূন্যতা যেন এক মুহূর্তে ভরিয়ে দিয়েছিল। এরপর থেকে আমাদের মধ্যে জড়তাটা একটু একটু করে কাটতে শুরু করলো। আমি মাঝে মাঝে ওর জন্য এটা সেটা রান্না করে দিতাম। ও মাঝে মাঝে বাজার থেকে আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত। ধীরে ধীরে আমি জানতে পারলাম ওর বাবা একজন সামান্য কৃষক। অনেক কষ্ট করে ওকে পড়তে পাঠিয়েছেন। ছেলেটার চোখে অনেক স্বপ্ন, কিন্তু ওর কাঁধে রয়েছে পাহাড় সমান দায়িত্বের বোঝা। ওর গল্প শুনতে শুনতে কখন যে আমি ওর প্রতি একটি অদ্ভুত টান অনুভব করতে শুরু করেছি তা নিজেই বুঝতে পারিনি। এটা কোনো প্রেম বা ভালোবাসা নয়, তার চেয়েও গভীর কিছু, এক ধরনের মায়া, এক ধরনের আশ্রয়। আমি ওর মধ্যে নিজের একাকিত্বের একটি সমাধান খুঁজে পাচ্ছিলাম। সেই দিন রাতের ঘটনাটা আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছিল। পরের দিন সকালে যখন আমি নাস্তা বানাচ্ছিলাম, নবীন রান্নাঘরে এলো। ওর চোখগুলো ফোলা, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোতে পারেনি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, কাল রাতে তোমার ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, সব ঠিক আছে তো? আমার প্রশ্ন শুনে ও চমকে উঠল, তারপর মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল বাড়ি থেকে ফোন এসেছিল, বাবার শরীরটা ভালো না, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। কথাগুলো বলার সময় ওর গলাটা ধরে আসছিল। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। টাকার জন্য চিন্তা করো না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তুমি সেটা নিয়ে যাও। ও অবাক হয়ে আমার দিকে তাকালো।
বলল, না, আমি আপনার টাকা নিতে পারবো না, আপনি আমার জন্য যা করেছেন তাই অনেক। আমি মৃদু হেসে বললাম, পাগল ছেলে, আমি তো তোমার কেউ না, তাই না? কিন্তু তুমি তো এই বাড়িতে আমার একমাত্র সঙ্গী, তোমার কষ্ট হলে আমারও তো কষ্ট হয়। আমার কথা শুনে ওর চোখ দিয়ে পপ টপ করে জল পড়তে লাগলো। ও বাচ্চার মতো ফুপিয়ে কেঁদে উঠল। আমি ওকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলাম। সেই মুহূর্তে আমাদের মধ্যে বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্কটা আর ছিল না। আমরা দুজনেই ছিলাম দুটো একাকী মন, যারা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পাচ্ছিল। আমি আমার জমানো টাকা থেকে একটা বড় অংশ নবীনের হাতে তুলে দিলাম। ও প্রথমে নিতে না চাইলেও আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হলো। টাকাটা পেয়ে যেন একটা স্বস্তি পেল। সেই দিন দুপুরে খাওয়ার সময় ও অনেক দিন পর মন খুলে কথা বলল। ওর ছোটবেলার গল্প, ওর স্বপ্নের কথা, ওর পরিবারের কথা, সব কিছু আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ওর কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল কতদিন পর আমি এভাবে কারোর সাথে কথা বলছি। এরপর থেকে নবীন যেন অনেকটাই বদলে গেল। ও আর আগের মতো চুপচাপ থাকতো না। কলেজ থেকে ফিরে আমার সাথে গল্প করত, আমার কাজে সাহায্য করার চেষ্টা করত। মাঝে মাঝে রাতে আমরা একসাথে বারান্দায় বসে চা খেতাম। আমাদের মধ্যে একটি অদ্ভুত সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। আমি ওর যত্ন নিতাম আর ও আমার একাকিত্ব দূর করত। আমি ওর মধ্যে আমার হারিয়ে যাওয়া ছোট ভাইকে খুঁজে পেতাম, আর ও হয়তো আমার মধ্যে ওর মায়ের ছায়া দেখতে পেত। কিন্তু সমাজ তো এসব সম্পর্ককে সহজভাবে দেখে না। পাড়ার লোকেরা আমাদের নিয়ে কানাঘুষো শুরু করলো। একদিন বাজার থেকে ফেরার পথে পাশের বাড়ির এক কাকিমা আমাকে থামিয়ে বললেন, বৌমা, তুমি একা মানুষ, বাড়িতে একটা জোয়ান ছেলে রাখা কি ঠিক হচ্ছে? লোকে তো নানা কথা বলছে। ওনার কথা শুনে আমার মাথাটা লজ্জায় কাঁটা হয়ে গেল, কিন্তু আমি মুখে কিছু বললাম না। বাড়ি ফিরে সারাদিন মনটা খারাপ হয়ে রইল। আমি কি সত্যি কোনো ভুল করছি? নবীনকে কি বাড়ি থেকে চলে যেতে বলা উচিত? কিন্তু এই কথা ভাবতেই আমার ভেতরটা হাহাকার করে উঠল। নবীন চলে গেলে তো আমি আবার একা হয়ে যাব। রাতে যখন নবীন কলেজ থেকে ফিরল, আমি ওকে বললাম, নবীন, তোমাকে একটা কথা বলার ছিল। আমার গম্ভীর গলা শুনে ও হয়তো কিছু একটা আন্দাজ করেছিল। বলল, বলো দিদি। আমি ইতস্তত করে বললাম, পাড়ার লোকেরা আমাদের সম্পর্কটা নিয়ে নানা কথা বলছে। আমার মনে হয় তোমার অন্য কোথাও থাকার ব্যবস্থা করা উচিত। আমার কথা শেষ হওয়ার আগেই নবীনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আমি চলে গেলে তোমার কোনো অসুবিধা হবে না তো? ওর এই একটা প্রশ্নে আমার সব দ্বিধা দূর হয়ে গেল। আমি বুঝতে পারলাম শুধু আমার নয়, ওরও আমাকে প্রয়োজন। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমার অসুবিধে হবে নবীন, খুব অসুবিধে হবে, তুমি কোথাও যাবে না। সেই দিন রাতে আমরা দুজনেই বুঝে গেছিলাম আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে ভুল হলেও আমাদের দুজনের জন্যই এটা খুব প্রয়োজনীয়। এরপর থেকে আমরা বাইরের লোকের কথায় কান দেওয়া বন্ধ করে দিলাম। নিজেদের মতো একটা জগৎ তৈরি করে নিয়েছিলাম আমরা। পাড়ার লোকের কথায় কান্না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের দুজনের জীবনটা যেন আরও সহজ হয়ে গেল। আমরা আর বাইরের দুনিয়া নিয়ে ভাবতাম না। আমাদের ছোট জগৎটাতেই আমরা খুশি ছিলাম। নবীন এখন কলেজ থেকে ফিরেই আগে আমার খোঁজ নিত। রান্নাঘরে এসে বলতো, দিদি, আজ কি রান্না হচ্ছে? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি হাসতে হাসতে বলতাম, তোর খিদে তো সব সময় পায়, যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওর এই ছেলে মানুষই বোধহয় আমার সারাদিনের ক্লান্তি দূর করে দিত। আমরা একসাথে খেতাম, বারান্দায় বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। ও আমাকে ওর কলেজের বন্ধুদের গল্প শোনাতো, কোন স্যার কেমন পড়ান, কোন সাবজেক্টটা ওর কঠিন লাগে, সব কিছু আমিও ওকে আমার ছোটবেলার গল্প, আমার বিয়ের পরের দিনগুলোর কথা বলতাম। আমরা দুজন দুজনের জীবনের সেই অধ্যায়গুলো নিয়ে কথা বলতাম যেটা আমরা আজ কারুর সাথে ভাগ করে নিতে পারিনি। আমি ওর মধ্যে শুধু একজন ভাড়াটিয়া বা ছাত্রকে দেখতাম না, দেখতাম একজন বন্ধুকে, একজন ভাইকে, একজন নির্ভর করার মতো মানুষকে। ও চলে গেলে আমার কি হবে? এই কথাটা ভাবলেই আমার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যেত। একদিন নবীন কলেজ থেকে ফেরার সময় আমার জন্য এক গোছা বেলি ফুলের মালা নিয়ে এলো। আমি অবাক হয়ে বললাম, এগুলো কেন এনেছিস? ও লাজুক হেসে বলল, এমনি দেখলাম সুন্দর লাগছিল তাই তোমার জন্য নিয়ে এলাম, তুমি চুলে লাগালে খুব সুন্দর লাগবে। ওর এই সামান্য উপহারটা আমার কাছে পৃথিবীর সব দামি জিনিসের চেয়েও বেশি মনে হলো। কতদিন পর কেউ আমার জন্য এত মন থেকে কিছু একটা করলো। আমি ওর সামনেই মালাটা চুলে লাগালাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে ঠিক আমার মায়ের মতো লাগছে।
কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি কি সত্যি ওর কাছে শুধু মায়ের মতো, নাকি আমার অনুভূতিগুলো অন্য কোনো দিকে মোড় নিচ্ছে? আমি নিজেকে বোঝালাম, না, এটা শুধু স্নেহ, আর কিছু নয়। এর কিছুদিন পরই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। একদিন সকালে কোনো খবর না দিয়েই নবীনের মা, অর্থাৎ ওর গ্রামের বাড়ি থেকে মা এসে হাজির হলেন। আমি দরজা খুলে একজন সাদাসিধে চেহারার মহিলাকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কাকে চাইছেন? তিনি বললেন, আমি নবীনের মা। ও কি এই বাড়িতেই থাকে? আমি তাড়াতাড়ি ওনাকে ভেতরে আসতে বললাম। নবীন তখনও ঘুমোচ্ছিল। আমি ওর মাকে বসার ঘরে বসিয়ে জল দিলাম। তিনি আমার দিকে তাকে বললেন, তুমি বুঝি এই বাড়ির মালিক? আমার ছেলে তোমার কথা খুব বলে তুমি নাকি ওর খুব খেয়াল রাখো। আমি হেসে বললাম, ও আমার ছেলের মতোই মাসিমা, ওর খেয়াল তো রাখবই। এরই মধ্যে নবীন ঘুম থেকে উঠে ওর মাকে নাকি অবাক হয়ে গেল, ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মা ছেলের সেই দৃশ্য দেখে আমার চোখ ভিজে এলো। নবীনের মা দুদিনের জন্য থাকবেন বলে এসেছিলেন। এই দুদিন আমি খুব যত্ন করে ওনার দেখাশোনা করলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সারাক্ষণ আমাদের দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। নবীন যখন আমার সাথে হেসে কথা বলতো, মা আমি যখন ওকে খাবার বেড়ে দিতাম, তখন ওনার চোখের দৃষ্টিটা কেমন যেন বদলে যেত। আমি বুঝতে পারছিলাম উনি হয়তো আমাদের এই সহজ সম্পর্কটাকে অন্য চোখে দেখছেন। যাওয়ার দিন সকালে তিনি আমাকে একা পেয়ে বললেন, বৌমা, তুমি আমার ছেলেটার জন্য যা করেছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব। কিন্তু একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি এখনো জোয়ান, তোমার সামনে পুরো জীবনটা পড়ে আছে। আর নবীন এখনো বাচ্চা ছেলে, ওর জগৎটা অনেক আলাদা। বেশি মায়া বাড়ালে পরে দুজনকেই কষ্ট পেতে হবে। ওনার কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল। উনি কি আমাকে সাবধান করে দিয়ে গেলেন? উনি কি বোঝাতে চাইলেন যে আমি নবীনের জীবন থেকে সরে যাই? উনি চলে যাওয়ার পর আমি সারা দিন নিজের ঘরের দরজা বন্ধ করে বসে রইলাম। নবীনের মায়ের বলা কথাগুলো আমার কানের মধ্যে বাজছিল। বেশি মায়া বাড়ালে পরে দুজনকেই কষ্ট পেতে হবে। কথাটা তো সত্যি। আমি যে মায়ার জালে নিজেকে জড়াচ্ছি, সেই জাল থেকে বেরোয়ার পথ কোথায়? হয় আমাকে এই বাড়িতে নবীনকে নিয়ে থাকতে হবে আর সমাজের চোখে খারাপ হতে হবে, নয়তো নবীনকে বিদায় দিয়ে আবার সেই পুরনো একাকিত্বকে আপন করে নিতে হবে। কোন পথটা আমি বেছে নেব? পরের কয়েকটা দিন আমি নবীনের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলাম। খুব প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলতাম না, ওর চোখের দিকে তাকাতাম না, একসাথে খেতে বসাতেও এড়িয়ে যেতাম। আমার এই হঠাৎ পরিবর্তনটা নবীনকে ভীষণ কষ্ট দিচ্ছিল। সেটা আমি ওর মুখ দেখেই বুঝতে পারতাম। ও বহুবার আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি কোনো না কোনো অজুহাতে ওকে এড়িয়ে গেছি। আমার ভেতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। ওর মায়ের কথাগুলো আমাকে একটা অপরাধ বোধের মধ্যে ঠেলে দিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি সত্যিই ওর ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি। একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, নবীন এসে আমার পেছনে দাঁড়ালো। ওর গলাটা ধরে এসেছিল, বলল, দিদি, আমি কি কোনো ভুল করেছি? তুমি কেন আমার সাথে এইভাবে কথা বলা বন্ধ করে দিয়েছো? মা কি তোমাকে কিছু বলেছে? ওর প্রশ্নে আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ওর দিকে ঘুরে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ, তুই ভুল করেছিস। এই শূন্য জীবনে এসে তুই আমাকে নতুন করে স্বপ্ন দেখানোর ভুল করেছিস, আমাকে আবার নতুন করে বাঁচতে শেখানোর ভুল করেছিস। আমি তো বেশ ছিলাম আমার একাকিত্ব নিয়ে, কেন এলি তুই আমার জীবনে? ওর কথা শুনে নবীন হতভম্ব হয়ে গেল। ও আমার হাতটা ধরে বলল, দিদি, তুমি এসব কি বলছো? আমি তো শুধু ওকে কথা শেষ না দিতে বললাম, তুই জানিস না নবীন, এই সমাজ আমাদের সম্পর্কটাকে কোনো দিনও সহজভাবে নেবে না। আজ তোর মা বলে গেছেন, কাল পুরো দুনিয়া বলবে। লোকে আমাকে চরিত্রহীন বলবে আর তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি সেটা হতে দিতে পারবো না। তোর ভালোর জন্যই আমাদের এই দূরত্বটা দরকার। নবীন আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল, কারা সমাজ? ওই লোকগুলো যারা তোমার বিপদের দিনে একবারও খোঁজ নিতে আসেনি? আমি কোনো সমাজকে মানি না। আমি শুধু তোমাকে চিনি দিদি। যেদিন আমার বাবা অসুস্থ ছিল আর আমার কাছে একটা টাকাও ছিল না, সেদিন এই সমাজ আসেনি, তুমি এসেছিলে। তুমি আমার শুধু বাড়িওয়ালা নও, তুমি আমার আশ্রয়। তুমি আমাকে তাড়িয়ে দিও না দিদি, তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। ওর কথাগুলো শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেললাম। ও কাঁদছিল। সেই রাতে আমাদের দুজনের চোখের জলে সব দ্বিধা, সব ভয়, সব সামাজিক বাধা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা কোনো সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা স্নেহের, ভালোবাসার, একে অপরের পাশে থাকার এক নিঃস্বার্থ সম্পর্ক।
তারপর থেকে আমাদের জীবনে আর কোনো সংশয় ছিল না। আমরা জানতাম আমাদের পথটা কঠিন, লোকে হয়তো আমাদের নিয়ে অনেক কথা বলবে, কিন্তু আমরা একে অপরের হাত ছাড়ব না। নবীন এখন আগের থেকেও বেশি আমার খেয়াল রাখে। পড়াশোনার পাশাপাশি ও একটা পার্ট টাইম চাকরি নিয়েছে। বলে, আমি আর তোমার ওপর বোঝা হয়ে থাকতে চাই না দিদি, এবার থেকে আমি তোমার খেয়াল রাখবো। এখনও মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এখন আর আমার একা লাগে না, কারণ আমি জানি পাশের ঘরেই এমন একজন আছে যে আমার সব কষ্ট, সব একাকিত্বের ভাগিদার। আমাদের সম্পর্কটার কোনো নাম নেই, হয়তো কোনোদিন হবেও না, কিন্তু আমার কাছে এই নামহীন সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আমরা দুজন দুটো ভাঙা মন একে অপরকে জুড়ে দিয়ে একটা নতুন জীবন তৈরি করেছি, আর এই জীবনে কোনো লোকলজ্জার ভয় নেই, আছে শুধু নির্ভরতা আর অফুরন্ত ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।